খুব সম্ভবত তারা আমার হাতের এই জায়গাতে ইঞ্জেকশন দিয়েছিল, যেটা আমি তাদেরকে বলছিলাম। তারা আমাকে বারবার ধমক দিচ্ছিল যে তোকে ইঞ্জেকশন দিয়েছে কি। কিন্তু যখন কারাগারে নেওয়া হয়েছিল তখন কেন্দ্রীয় কেরানীগঞ্জ কারাগারে সেখানে আরও মজার ঘটনা ঘটতো। সেখানে আমরা যারা রাজবন্দী ছিলাম একই মামলার, মেঘনাতে আমাদের শরীরে রাখে। তো মেঘনাতে লকআপের ভিতরে আবার লকআপ, মানে হচ্ছে যেই ওয়ার্ডে আমরা ছিলাম সেই ওয়ার্ডটাও লকআপ করে রাখতো, যে বিল্ডিংয়ে আমরা ছিলাম সেই বিল্ডিংটাও লকআপ করে রাখতো। যেটা হচ্ছে কারা আইনের পরিপন্থী একটা কাজ তারা করতো। আর এটা হচ্ছে তারা যেই পানি আমরা ব্যবহার করতাম সেই পানিতে কালো কালো মরিচে মিশিয়ে রাখতো, যাতে সেই পানিটা আমরা না খাইতে পারি, যাতে আমরা গোসল না করতে পারি সেই পানি দিয়ে। আমাদের সেই পানিতে আমাদের খাবার যেই প্লেট ছিল সেই প্লেট ধুতে হতো। আমাদের খাবার দেওয়া হতো সকালবেলা একটা রুটি, এবং তার সাথে থাকতো যেই খাবার আমাদের গ্রামে গরু কেউ খাওয়ায় না, এমন একটা সবজি থাকতো। অনেকেই না খেয়ে থাকতো, আমাদের সাথে অনেক স্টুডেন্ট ছিল তারা না খেয়ে থাকতো। আর দুপুরে খাবার দিত, দুপুরে ভাত দিত, কোনো আমিষ ছিল না। রাতে মাছের টুকরো দিত, একদম ছোট, যেটা খাওয়ার চেয়ে না খাওয়াই মানে সমান ছিল আর কি। মাঝখানে একটা খুবই বাজে অভিজ্ঞতা ছিল আমার, যে পুরো জেলখানা ছড়িয়ে গিয়েছিল যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলাম। একটু পরপর ছাত্ররা আসছিল আমার সাথে দেখা করতে। তখন আমাদের ওয়ার্ডের কয়েদি ইনচার্জ আমাকে বলেছিল যে তুমি তোমার ওয়ার্ড থেকে বেরোতে পারবে না, না হলে তোমাকে টাওয়ারে উঠিয়ে দেবে। কন্ডেম সেলের মতো একটা জায়গা নাকি আছে, সেখানে শুধুমাত্র একজনকেই রাখা হয়, সেখানে তোমাকে নিয়ে যাবে, কারণ তুমি এখানে বিদ্রোহ ঘোষণা করতে পারো সেই আশঙ্কায়। আর কারা মেডিকেল থেকে আমাকে বারবার ঢাকা মেডিকেল আর হচ্ছে পঙ্গু হসপিটাল, যেটা এই দুইটা হসপিটাল আমাকে রেফার করছিল, প্রায় 3বার রেফার করেছিল। তারা একবারও আমাকে হসপিটাল নিয়ে আসেনি। ওইখানে যারা বিএনপির নেতারা ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীরা ছিল, অনেকেই আমাকে সহমর্মিতা দেখিয়েছে, এবং তারা আমাকে, আমার কাপড় চোপড় আমি ধুতে পারতাম না, আমার সেই 19 তারিখ থেকে পরা কাপড় 27 তারিখ পর্যন্ত পরাচ্ছিলাম। একজন আমাকে লুঙ্গি দিয়েছে, আমাকে গেঞ্জি দিয়েছে, তারা আমার কাপড় চোপড় ধুয়ে দিত, তারা আমাকে অনেক সহযোগিতা করেছে। আমি কারাগারে গিয়ে দেখেছি আমার এই জায়গাগুলো এত কালো ছিল, আমি ভেবেছিলাম সম্ভবত এই জায়গাগুলো পচে যাবে, কারণ ধরলে আমি কোনো অনুভূতি পেতাম না সেখান থেকে। পিছনের অবস্থা আমি দেখতে পেতাম না, আমি সামনের অবস্থা দেখে আসলে বারবার আমি সাহস হারিয়ে ফেলছিলাম। যে সত্যিকার অর্থে এটা আমি ভেবেও ছিলাম, অনেকবারই এটা ভেবে নিয়েছিলাম যে সম্ভবত আমার নিচের অংশ থাকবে না আর। আলহামদুলিল্লাহ সেগুলো ভালো হয়ে গেছে, কালো দাগগুলো এখনও আছে, যেগুলো বাড়ি মেরেছিল সেগুলো এখনও দাগ আছে। কারা মেডিকেল এতবার ঢাকা মেডিকেল এবং পঙ্গু হসপিটাল রেফার করার পরেও তারা আমাকে হসপিটালে পৌঁছায়নি, কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি, কাপড় বাইরে থেকে ভিতরে যেতে দেয়নি। কেরানীগঞ্জ কারাগার থেকে বের হওয়ার পরে আমাকে আজগর আলী হসপিটালে নিয়ে নেওয়া হয়, আমাদের সাধারণ শিক্ষার্থীরা নিয়ে যায়। তো সেখানে প্রাথমিক চিকিৎসা যে জরুরি বিভাগ থেকে আমাকে বলা হয় যে অন্ডকোষে একটু সমস্যা হয়েছে, সেটা ভালো হতে কমপক্ষে 2 মাস সময় লাগবে আরও। আর যেই দাগগুলো সেই দাগগুলো শুকিয়ে গেছে, সেগুলোর জন্য আমি কারাগারেও ব্যথানাশক ওষুধ আমাকে দিয়েছিল, সেগুলো খেয়েছিলাম। তো তারা বলেছিল সেগুলো মোটামুটি ভালোর দিকে আছে, আরও একসাথে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে। আর যেটা তারা বলছিল যে আমার হাতের ব্যাপারটা, হাতের একটা ছোট্ট অপারেশন হয়েছিল তখন কারাগারে, সেই একটা টুকরো অংশ ছিল সেটা বের করা হয়, আর হাতে একটু চিড় ধরেছিল। সেটা তারা বলেছে তারা প্লাস্টার এখন করতে পারবে না, কারণ প্রায় 17 থেকে 18 দিন হয়ে গেছে, এটা নিজের মতো নিজের জোড়া লেগেছে, কারণ প্লাস্টার করতে গেলে সমস্যা হতে পারে। এভাবেই রাখতে বলেছে আরও 15 দিনের মতো। আটক ছিলাম সে কদিন আসলে বাইরের খবর পেতাম আমরা 1 দিন 2 দিন পরের বা আগের খবর আমরা জানতাম। যখন একজন নতুন কেউ বন্দি হয়ে ভিতরে ঢুকতো তখন তার কাছ থেকে আমরা খবর পেতাম 2 দিন আগের খবর। তো সেক্ষেত্রে আমরা এই শেখ হাসিনার পদত্যাগ বা হচ্ছে তার পলায়নের খবর শুনতে পেরেছিলাম। তার পলায়নের কতক্ষণ পরে জানি না, 4:30টায় আমরা শুনতে পেরেছিলাম যে সে পলায়ন করেছে, দেশ ত্যাগ করেছে। তখন পদ্মা, মেঘনা, যমুনা এই 3টাতেই রাখা হয়েছিল রাজবন্দীদের,
এতটা উৎফুল্ল ছিল মানুষ, মনে হয় আশেপাশের দেয়ালগুলোও কেঁপে উঠছিল। আমরা বলা যায় যে 5.2 মাত্রার ভূমিকম্প হচ্ছিল এই বিল্ডিংগুলোতে। মানুষ এতটাই উৎফুল্ল ছিল, এতটাই উচ্ছ্বসিত ছিল। দেখছেন তখন আসলে সার্বিক সবকিছু নেতিবাচক নেতিবাচক অনেক কিছুই আছে, সব মিলিয়ে আসলে আপনার এখন ভাবনাটা কি? দেখুন, আমি এটাকে নেতিবাচক হিসেবে নিচ্ছি না। কারণ কি, দেশে বর্তমানে পুলিশ নেই। এখন পুলিশের দায়িত্বটা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা পালন করছি। সেক্ষেত্রে আমরা অনেক কিছুই বুঝি না, না বোঝার পরেও দায়িত্বটা তো কাউকে নিতে হবে। সেক্ষেত্রে আমরা দায়িত্ব নিয়েছি। তো আমরা আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করছি পুরো বাংলাদেশের ট্রাফিক কন্ট্রোল মানে যথাযথভাবে পালন করার জন্য। আর ডাকাতের যে বিষয়টা, সেটা আসলে মানুষ এতটাই এখন এনজয় করছে। আপনারা দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষ এটাকে নিয়ে অনেক মজা পাচ্ছে, এবং তারা কেউ কেউ রাতের বেলায় পার্টি করছে, ডাকাতের জন্য অপেক্ষা করছে ডাকাত আসবে কখন, ডাকাত ধরে ডাকাতকে না মেরে ডাকাতকে নিয়ে নাচতেছে, আরও অনেক মজার মজার শাস্তি দিচ্ছে, তাকে দিয়ে জাতীয় সঙ্গীত গাওয়াচ্ছে। আপনারা একটা মজার কাহিনী, সেনাবাহিনীদের মধ্যে একটা ভিডিও দেখবেন, তারা একজন ছিনতাইকারীকে ধরে তাকে দিয়ে একটা দেশাত্মবোধক গান গাওয়াচ্ছে। আসলে কিছু কিছু ক্ষেত্রে হ্যারাস হয়েছে, বলবো না এটা, কিন্তু আমি জনসাধারণকে অনেক ধন্যবাদ জানাবো। সাধারণ মানুষ শিক্ষার্থীদেরকে অনেক সহযোগিতা করছেন এবং তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। কেউ তাদেরকে পানির বোতল কিনে দিচ্ছেন, কেউ খাবার কিনে দিচ্ছেন, কেউ এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে যাচ্ছেন। আমি বলবো, আপনারা সাধারণ মানুষ যারা আসছেন তারা আমাদেরকে সহায়তা করুন, যতদিন পর্যন্ত না আমাদের যে পুলিশ সদস্যরা তারা আবারও তাদের কর্মক্ষেত্রে ফিরে আসছেন। আমরা আসলে অনেক কিছু বুঝি না, আপনারা আমাদেরকে পরামর্শ দিন। আমরা মাঠে থাকতে চাই না, আমরা পড়ার টেবিলে দ্রুত ফিরে যেতে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভর্তি হওয়ার আগে এবং আগে থেকেও জানতাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো হল নেই। যে হলগুলো আছে সেই হলগুলো বড় বড় রাজনৈতিক নেতা এবং প্রভাবশালী ব্যক্তিরা দখল করে রেখেছে। একটা স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশের একটা বিশ্ববিদ্যালয়ের হল প্রভাবশালীরা এবং রাজনৈতিক ব্যক্তিরা দখল করে রেখেছে। একটু চিন্তা করলেও একটু কেমন জানি মনে হয় যে আসলে আমরা স্বাধীন দেশে আছি নাকি প্রভাবশালীদের মধ্যে মাঝখানে আমরা জিম্মি হিসেবে আছি। আমাদের ক্যাম্পাসটা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা পুরো বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের যারা শিক্ষার্থী আছি, আমাদের মেসে থাকতে হয়, আমাদের অনেক খরচ। আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা যারা ভর্তি হই, তারা অধিকাংশই হচ্ছে গ্রাম থেকে আসা, তাদের আয়ের সোর্সগুলো কম থাকে খুব। আমাদের দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের মেসে থেকে আমাদের প্রতি মাসে 7 থেকে 8 হাজার টাকা খরচ হচ্ছে। সেই টাকা যোগান দেওয়ার মতো আমাদের অনেক ফ্যামিলি পারে না, প্রায় 70% ফ্যামিলি এটা পারে না। সেক্ষেত্রে আজও পর্যন্ত প্রশাসন সেটা উদ্ধার করতে পারলো না। আমাদের ক্যাম্পাসের পরিস্থিতি যদি বলি, যে আমরা এখন চাচ্ছি আমাদের যেই হলগুলো, আমাদের নতুন ক্যাম্পাস নিয়ে যদি বলি, নতুন ক্যাম্পাসটা দেখেন এতদিন হয়ে গেছে, এত দুর্নীতি। আমাদের সাবেক ভিসি মিজানুর রহমান প্রায় 400 কোটি টাকার মতো দুর্নীতি করেছে। 500 কোটি টাকা। আমাদের সাবেক ভিসি মিজানুর রহমান প্রায় 500 কোটি টাকার মতো দুর্নীতি করেছে। তো হয়েছে কি, তাকে কেউ ধরেছে? তাকে কেউ ধরেনি। কেন? সে লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠনের একজন সদস্য ধরা যায়। যদি নাম বলি, আওয়ামী লীগের একটা লেজুর ভিত্তিক সংগঠনের সাথে জড়িত। এই কারণে তাকে আর ধরা হয়নি, তার দুর্নীতির কারণে। কত যে দুর্নীতি হয়েছে এই ক্যাম্পাসে, কিন্তু কেউ কোনোদিন মুখ খোলেনি। আমাদের ভাইরা হল উদ্ধার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, তারপরেও আমাদের হলটা উদ্ধার হয়নি। তিব্বত হলকে গোলশানারা হল নাম দিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, কোটি কোটি টাকা আয় করছেন, তো স্বাধীন দেশে। তবে এখন আমরা চাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমাদের দেশ এখন দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এখন প্রশাসন বলতে নিরপেক্ষ প্রশাসন, এখন প্রশাসন বলতে যেটা যৌক্তিক, যেটা নৈতিক কাজ, সেই কাজই তারা করবে। সেই প্রশাসনের কাছে আমাদের এখন জোর দাবি, আমাদের যেই প্রথম বা মূল ক্যাম্পাস, এই মূল ক্যাম্পাসের হলগুলো আমরা চাচ্ছি আমরা উদ্ধার করব, এই প্রশাসন যাতে আমাদেরকে সহযোগিতা করে।
আর আমাদের দ্বিতীয় ক্যাম্পাস যেটা কেরানীগঞ্জে হচ্ছে, সেটা আমরা সব শিক্ষার্থী চাচ্ছি এটা সেনাবাহিনীর অধীনে এটা বাস্তবায়িত হোক। কারণ আমরা সেনাবাহিনীরা হচ্ছে আমাদের একটা আস্থার একটা জায়গা। তাদের জায়গাতে আমরা দুর্নীতির চিন্তাও করি না। আমরা বিশ্বাস রাখি তারা কোনো দুর্নীতি করে না, করবেও না। তাদের ছাড়া অন্য কোনো টেন্ডারবাজকে যদি দেওয়া হয়, সেখান থেকে অনেক চাঁদাবাজি আসবে, তাদের কাছে অনেক চাঁদাবাজি করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন টাকা মেরে দিতে চাইবে। এটা স্বাভাবিক, এটা অহরহ হচ্ছে। আমরা চাই দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা সকল সাধারণ শিক্ষার্থীরা একটা মনের বাসনা, সেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা সেনাবাহিনীরা এটা পরিচালনা করুক। আর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয়টা যদি আমরা বলি, প্রায় 100-এর উপরে শিক্ষক আছে যারা বর্তমান দুঃখিত সাবেক যেই স্বৈরাচার সরকার, সেই স্বৈরাচার সরকারের লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠনের সদস্য ছিল এবং দুর্নীতি করে লবিংয়ের মাধ্যমে টিচার হয়েছে, শিক্ষক হয়েছে। আমাদের শিক্ষার্থীদের চাওয়া হচ্ছে আমাদের শিক্ষার্থীদের এইখানে শিক্ষক হওয়ার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মেধার ভিত্তিতে সব নিয়োগ হবে, মেধার ভিত্তিতে হলের সিট দেওয়া হবে এবং যেই সব শিক্ষকরা যোগ্যতা সম্পন্ন না, অযোগ্য, রাজনীতির মাধ্যমে লবিংয়ের মাধ্যমে তারা শিক্ষক হয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আমাদের সকল শিক্ষার্থীদের চাওয়া। আচ্ছা, আমাদের ভিসি তো পদত্যাগ করছে, এখন হচ্ছে পরবর্তীতে ভিসি হিসেবে কবে আছে? ভিসি হিসেবে সম্ভবতই আমরা আমাদের ক্যাম্পাসেরই যারা শিক্ষক, সেই শিক্ষকদের মধ্যে একজনকে চাই। তবে সেটা কে হতে পারে সেটা আমরা এখনও সেই প্রস্তাব আমরা তৈরি করিনি। আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং যারা সমন্বয়ক আছেন, আমাদের উপদেষ্টা প্যানেল আছে, সবার সাথে একত্রিত হয়ে বসে আমরা সেটা নির্ধারণ করব। আমরা সেই প্রস্তাবটা আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে সেটা আনব। মহামান্য রাষ্ট্রপতি যেটা পছন্দ করেন বা যেটা ভালো মনে করেন, আমরা আশা করছি যে আমাদের প্রস্তাবনা উনি আমাদের মেনে নেবেন। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে জেলখানা থেকে বের হওয়ার পর কি পরিবারের সাথে দেখা হয়েছে? জেলখানা থেকে বের হওয়ার পরে মূলত ক্যাম্পাসে যাতে ছাত্র রাজনীতির একটা আবার আখড়া না হয়ে ওঠে, সে কারণে আমাকে ক্যাম্পাসে থাকতে হয়েছিল। কারণ সমন্বয়কদের মধ্যে একটু বিশৃঙ্খল ভাব দেখা যাচ্ছিল, আমি জেলখানাতে ছিলাম এই কারণে। তো সেই কারণে আমাকে প্রায় 2 দিন, আমি মঙ্গলবার জেল থেকে বের হয়েছিলাম, গত মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার আমাকে ক্যাম্পাসেই থাকতে হয়েছিল এবং শুক্রবার দুপুর পর্যন্ত, যাতে অন্য কোনো ছাত্র রাজনীতি এখানে আখড়া না করতে পারে, অন্য কোনো ছাত্র রাজনীতি এখানে গেড়ে বসে সাধারণ শিক্ষার্থীর উপর টর্চার বা হচ্ছে লেখাপড়ার ব্যাঘাত না ঘটাতে পারে, সেটা নিশ্চিত করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং সমন্বয়করা বারবার আমরা ক্যাম্পাসে বসেছি। সে কারণে বাড়িতে যাওয়া একটু দেরি হয়েছে। আলহামদুলিল্লাহ, তারপরেও আমি গ্রামে গেছি, গ্রামের মানুষরা আমাকে সম্বর্ধনা দিয়ে গ্রহণ করেছে। আপনারা সকলেই হয়তো অনেকেই দেখেছেন সেটা। গ্রামের মানুষরা না, আসলে সাধারণ মানুষরা যে আমাদেরকে কত বেশি পছন্দ করে সেটা আমি গ্রামে গিয়ে বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম হয়তো আমি জেলখানায় গেছি, গ্রামের মানুষরা তো অনেক কথাবার্তাই বলে থাকে, হয়তো তারা ভিন্নভাবে সেটা নিতে পারে, কিন্তু সবাই আমাদের এলাকার মেম্বাররা যারা ছিলেন এবং সাধারণ গণ্যমান্য ব্যক্তিরা যারা ছিলেন, তারা এসে আমাকে বাহবা দিচ্ছিলেন, আমাকে আরও বেশি সাহস জুগাচ্ছিলেন সামনের দিনগুলোর জন্য, যে তোমরা দেশের জন্য যেটা করেছো সেটা অনেক বড় কিছু করেছো, যেটা তোমাদের থেকে প্রত্যাশা ছিল না, তার প্রত্যাশার চাইতে অনেক বেশি কিছু তোমরা করে ফেলেছো। আসলে তাদের আবেগ এবং তাদের ভালোবাসা থেকে আমি আরও বেশি সাহস পেয়েছি সেখান থেকে। ঠিক আছে, তো এই যে এখন প্রাণনাশের হুমকি আছে, যেহেতু বললাম না যে 4-5 বার ভেবেই নিয়েছিলাম আপু যে মরে যাব। এখানে যেতাম বারবার এসে চালেরা এই জায়গাগুলোতে মালিশ করে দিয়ে যেত একদম নিচ পর্যন্ত, এখনও হাঁটতে পারি না।